সে বিষয়ে কি বলবেন বিরোধী? হ্যাঁ, ওইটাই বলছি যে দেখুন, মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে কি করেছেন উনি সেটা বলছেন না, কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র কেন সিরাজউদ্দৌলার সঙ্গে মানে যুদ্ধ করলেন বা ব্রিটিশদের সঙ্গে সাইড করলেন কেন, সেটা বাঙালিরা সবাই জানেন, এমনকি সারা ভারতবর্ষ জানেন। কেন করেছেন? মহারাজা এই হিন্দু সনাতন ধর্ম বাঁচাতে করেছেন। আজকে যদি উনি না করতেন তাহলে আমরা কেউ হিন্দু থাকতাম না, অন্য ভাষা বলতাম, অন্য জাতির পরিচিতিতে আমরা বাঁচতাম। তৃণমূল যে অরোপটা লাগাচ্ছে সেটা কি সম্পূর্ণ ভিত্তিহীন? নিশ্চয়ই রাজনৈতিক স্বার্থ 100 বার। আর সেটা বুঝছে না। আর একটা আপনি ইনস্টেন্স নিয়ে নিন যে মহারানী জ্যোতির্ময়ী দেবী, মানে আমার দিদি শাশুড়ি, হ্যাঁ, উনি কিন্তু চেষ্টা করে আজকে যে আমরা বাংলায় বাস করছি সেটা কি করে হলো? 3 দিনের জন্য তো পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে চলে গিয়েছিল। তা আমাদের এখানে নদিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 18ই অগস্ট। কি করে? স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমেই জানাই যে প্রবীর বিশ্বাস এনকে ডিজিটালের তিনি আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানটা করার জন্য, এবং আমি 9:30টার সময় অ্যাজ ইউজুয়াল স্টার্ট করেছিলাম, কিন্তু হ্যাক করে গেল আমার ফোনটি। যাই হোক, ফের আমি চেষ্টা করছি। এই যদি এইভাবে বিরোধীদেরকে দুমড়ে মুচড়ে দেওয়া যায় তাহলে বলার কিছু নেই। আপনারা অবশ্যই সকলেই বলেছেন যে কে কোথায় দাঁড়াচ্ছে, কিভাবে দাঁড়াচ্ছে, ভোটের ফলাফল কি হবে। তো আমি তাদেরকে এটাই বলবো যে এনকে ডিজিটাল, আই এম ওয়াচিং এভরিডে, ইউ অলসো। এবং সেখানে প্রবীর বিশ্বাস জানাবেন এলাকা টু এলাকা ধরে, মানে এক একটি কনস্টিটিউয়েন্সি ধরে 42টি কনস্টিটিউয়েন্সিতে কি হবে না হবে সেটা তিনি জানাবেন। কারণ ওটি আমার পক্ষে করা খুব কঠিন, দুঃসহ ব্যাপার। তার প্রচুর স্টাফ ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তারা ঠিক সঠিক আপনাকে জানাতে পারবেন। আমার উপর যে দায়িত্বটা ন্যস্ত হয়েছে সেটা আপনাদের জানাই যে ব্যক্তি বিশেষ, যে কোনো একটা জায়গায় ব্যক্তি, এবং সেটা যদি কন্ট্রোভার্সিয়াল হয়ে থাকে ডেফিনেটলি লজিক্যালি ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্যাট ক্যারেক্টার্স। আজকে আমার বিষয়বস্তু এবং নাম হচ্ছে রানী তু আনজানি, মানে রানী তুমি কিছু জানো না, আনজানি মানে জানো না। আদাব এবং নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করে বলছি ফের একবার যে রানী মানে রানী অমৃতা রায় বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অবশ্য এখন আর সাংসদের ব্যাপার নেই, এখন তো ভোটের টাইম স্যাংশন হয়ে গেছে। আপনাদের প্রথমেই জানাই মহুয়া মৈত্রের সঙ্গে আমার আলাপ আছে, কিন্তু খুব বিরাট বন্ধুত্ব বা খুব গভীর আলাপ এরকম নয়। মাননীয় সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত, আমারও লিডার ছিলেন, সুব্রতদার ঘরে, বিধানসভায় সুব্রতদার ঘরে মহুয়ার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। ভারী চমৎকার কথাবার্তা বলেন, মিষ্টি ভাষী। তারপর 2-1বার বিধানসভায়, তখন তিনি বিধানসভার সদস্য ছিলেন, 2-1বার কথাবার্তা হয়েছিল। এরকম দৃঢ়চেতা মেয়ে আমি খুব কম দেখেছি। এবং আজকে এই মুহূর্তে 543 আসন বিশিষ্ট লোকসভাতে মহুয়া মৈত্র ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার, এবং তার আতঙ্কে থরথর করে কাঁপে কিন্তু বিজেপি দল, যার জন্য তার কথাতে বিরক্তি প্রকাশ করা হয়, তাকে ডিস্টার্ব করা হয়, তিনি যেমন থামিয়ে দিয়ে তিনি তার কথা কন্টিনিউ করেন। তার বাড়িতে সিবিআই রেড হয়েছে, ইত্যাদি নানানভাবে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে, এবং চাপ সৃষ্টি করার পর মেয়েটি দম রয়েছে, আমি মনে করি যে তিনি লড়ে যাচ্ছেন, যা হবে কালকে দেখা যাবে। এবং মহুয়া অনেকটা এগিয়ে থেকে খেলছেন আজকের ম্যাচটি, মানে এবারকার লোকসভা, যেখানে তার বিরুদ্ধে ক্যান্ডিডেট ঠিক করতে দম বেরিয়ে গেছে বিজেপি। অবশ্য সব কেন্দ্রেই দম বেরিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ বিজেপিতে আদর্শগতভাবে আইডিয়াল আইডেন্টিক্যাল প্রার্থী প্রায় নেই, মানে ওটা বলে লাভ নেই। এবং তারা কেউই, আবারও ফের আপনাদেরকে বলি যে ওই জায়গায় আইডেন্টিক্যালি কোনো ভালো প্রার্থী নেই, এবং নেই বলেই আজকে সমস্যাগুলো হচ্ছে। এবং এই সমস্যার জায়গা থেকে মাঝে মাঝে যদি আমার এখানে ফোন চলে আসে তাহলে কাটতে হবে, সেটাকে আমি অবশ্যই বলছি। নানান সংকট, একটা অনুষ্ঠান করতে বসলে যে কত রকম সমস্যা হয়, খুব দ্রুততার সঙ্গে আমি বলছি।
কেই রাজা কৃষ্ণচন্দ্র, কি তার গুণ, যে কারণে রানী অমৃতা সিং, আজকেও তিনি রানী কেন সেটা বলতেও আমার খারাপ লাগছে, প্রজাবৎসল ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা শুনছিলাম, বিভিন্ন মিডিয়ার কাছে তিনি ইন্টারভিউ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, আপনি কিসের রানী? ভারতবর্ষ স্বাধীন হয়েছে 15 আগস্ট 1947 সাল, তারপরে কেউ রাজা রানী নয়, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছুদিন আপনারা এই আমোদটা ভোগ করেছেন, কিন্তু সে আমোদ ভোগ করারও তার একটা লিমিট রয়েছে। ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর তিনি ধীরে ধীরে রাজা রানীর পাঠ তুলে দিয়েছেন, এবং অদ্ভুত ব্যাপার আপনারা আজকে লক্ষ্য করুন যে বিজেপি দলে যত রাজ্যের রাজা রানী, মানে প্রাক্তন রাজা রানীদেরকে তারা আমল দিয়েছেন, সে গোয়ালিয়রের রানী হোক, বা তিনি ত্রিপুরার মহারাজ হোক, বা আমাদের কৃষ্ণনগরের মহারানী হোক, এরা এখনো রাজা রানী বাঁচিয়ে রাখতে চাইছে, কারণ রাজতন্ত্র তো তারাই করছে, চালাচ্ছে। কাজী তারা প্রার্থী করেছেন কিন্তু মহারানী অমৃতা সিংকে, মানে মহারানী মানে সো কল্ড। এবার মহারানী অনেকগুলো কথা বলেছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আমি তো হিন্দু ধর্মের প্রতীকী এবং প্রজাবৎসল। প্রজাবৎসল মানে আপনারা এখন আবার প্রজাবৎসল কিসের কিসের প্রজা? দেশ স্বাধীন হয়েছে, কৃষ্ণনগর তথা নদিয়ার এই যে ডিস্ট্রিক্টটা পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ডিস্ট্রিক্ট, এখানে সব থেকে শিক্ষিত লোকেদের বাস, শিক্ষিত বাস, সব থেকে কালচার লোকেদের, শিক্ষিত লোকেদের কথা তো আমি বলেছিলাম সেটা মেদিনীপুরে। সব থেকে সংস্কৃতি রুচিবান, আমি ভরতচন্দ্র থেকে আনতে চাই না, কিন্তু আমার কাছে একটি উদাহরণ আমি যেটা দেব সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। কাজে এখানকার লোকেরা খুব তেল মারবে। এবং আরেকটা ব্যাপার রয়েছে যে কৃষ্ণনগরের পাশে থাকা রানাঘাট কেন্দ্রটিতে যেমন পূর্ববঙ্গীয় মানুষ প্রচুর আছে, এবং পূর্ববঙ্গীয় মানুষের সঙ্গে সঙ্গে সেখানে যেমন মতুয়া ইত্যাদি আছে, কৃষ্ণনগর কিন্তু অ্যাবসলিউটলি ইন্ডিভিজুয়াল। এবং কৃষ্ণনগরের অন্যতম বিধায়ক তথা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, আমার অত্যন্ত প্রিয় বন্ধু উজ্জ্বল বিশ্বাস, তার আমন্ত্রণে বহুবার গেছি কৃষ্ণনগরে, এবং উজ্জ্বলদার বাড়িতেও আমি খাওয়া দাওয়া করেছি এই জগদ্ধাত্রী পুজোতে। এটা সত্যি যে রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো চালু করেছিলেন, এবং চন্দননগরে যেখানে কৃষ্ণচন্দ্রের আত্মীয় বা জানি না শ্বশুরাল ছিল কিনা, তো সেটা কিন্তু তিনি করেছিলেন এবং দুর্গাপুজো চালু করেছেন। কিন্তু জানতে হবে যে প্রজারা কিন্তু দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোতে ওই একটি দিন আসতে পারতেন, সিঁদুর খেলা এমনি দেখতে আসতে পারতেন। খাওয়া দাওয়ার গল্প কি আছে বা না আছে কোনো জায়গায় কোনো তথ্য নেই। এবং কৃষ্ণচন্দ্রের আমলে তার রাজ্যে কৃষ্ণনগরে মানুষ যে খুব একটা সুখে ছিল এমন কোন তথ্য কোথাও নেই। কৃষ্ণচন্দ্রের সম্বন্ধে রানী, আর রানী বারবার বলছি, অমৃতা রায় যেটা বলেছেন, তিনি বলেছেন প্র্যাকটিক্যালি অমৃতা রায় কিন্তু ড্রেস ডিজাইনার, অমৃতাজ নাম দিয়ে তিনি দীর্ঘদিন কাজকর্ম করেছেন, এবং তিনি দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন তার হাজব্যান্ডের সঙ্গে। তার হাজব্যান্ডের শর্ট হাইট, তাদের বাড়িতে আমি গেছি, ইন্টারভিউ করেছি, এবং ইন্টারভিউটা এমন বিতর্কিত হয়েছিল যে পরবর্তী অধ্যায়ে রাজা নিজে রিকোয়েস্ট করেছেন, মানে রাজা মানে কৃষ্ণচন্দ্রের বংশধর এখন যিনি সো কল্ড রাজা, যে এটা যেন চ্যানেলে দেখানো না হয়, কারণ আমি তাদেরকে যে যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলো কিন্তু আজকে ফের একবার আপনাদের সামনে তুলে ধরছি। অমৃতা রায় বলেছেন যে হিন্দুত্ববাদ কে ধরে রাখার জন্যই নাকি রাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বা ইসলামিক যে সুলতান ছিলেন তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমি বলো সম্পূর্ণ ভ্রান্ত, আনজানি, আপনি হয়তো জানেন না বা ফালতু কথা বলছেন। প্রথম কথাটা হচ্ছে কৃষ্ণচন্দ্র বিলাসী ছিলেন, যদি সিরাজউদ্দৌলা বিলাসী হয়ে থাকেন তার থেকে কমতি ছিলেন না কৃষ্ণচন্দ্র। চারি জাতি কামিনী, এই কামিনী আনন্দ কৃষ্ণচন্দ্র যথেষ্ট ভোগ করেছেন, সেটা আমরা গোপাল ভাঁড়ের কাহিনী থেকে, তথ্য থেকে আমরা কিন্তু বার করতে পেরেছি, হিস্ট্রি পড়েই আমি এখানে বসছি। এবং বিলাসী ছিলেন এই কৃষ্ণচন্দ্র রায়। একটা সময় সকাল বিকেল মাখন লাগাতেন তিনি সুলতানের কাছে, মানে তৎকালীন মুর্শিদ কুলি খাঁ বা তার পরবর্তী অধ্যায়ে সিরাজউদ্দৌলার কাছে। এবং আপনারা জানবেন যে সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে প্রথম শহীদ ভারতবর্ষে, এটা ভুল যেন না হয়। এবং কৃষ্ণচন্দ্র সেই সময় যখন সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ হয় তখন তিনি সম্পূর্ণভাবে ব্রিটিশদেরকে সাহায্য করেছিলেন। রানী দাবি করছেন যে ব্রিটিশদের হাতে গেছে বলে দেশটা মুসলমান হয়ে যায়নি। কি বলছেন অমৃতা রায়? ইতিহাসটা ঘেটে দেখুন।
যে আজকের ভারতবর্ষের মুসলিম সোসাইটি যদি 20% হয়ে থাকে, তার বেশিরভাগই হচ্ছে অত্যাচারে বা অনাচারে তারা মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এবং কনভার্টেড মুসলিমস। সুতরাং এই কথা আপনি বলতে পারেন না। দ্বিতীয় কথা, আপনার পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র রায় একটা সময় তো মাখন লাগাতেনি সুলতানদের, মানে রাজাদের, মানে তখন বাংলার মসনদের গৌড়ের রাজাকে, সে সিরাজদৌল্লা হোক বা তার আগে মুর্শিদ কুলি খান হোক। যেহেতু ইগোর ব্যাপার হয়ে গেল, ব্রিটিশদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা পাবেন, ইতিহাসটা খুঁজে দেখে নেবেন অমৃতা রায়, তাহলে বুঝতে পারবেন তিনি সেরেফ নিজেদের ইগোটাকে ধরে রাখার জন্য তিনি কিন্তু ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন। তিনি বলছেন যে সুলতানদের সরাবার জন্য নাকি তিনি ব্রিটিশদের পক্ষ নিয়েছেন। তথ্য ভুল। কারণ আপনারা জানবেন যে এই রাজা কৃষ্ণচন্দ্রের সহযোগী কারা ছিল? মীর জাফর, তার সঙ্গে জগৎবল্লভ, রায়দুর্লভ ইত্যাদি ইত্যাদি একটা লিস্ট, যারা বেইমানি করেছিল সিরাজদৌল্লার সঙ্গে, গসেবি বেগম ইত্যাদি, এবং প্রত্যেকের মৃত্যু হয়েছিল নৃশংসভাবে, খুব জঘন্যভাবে। আপনি অমৃতা রায় বলছেন যে সিরাজদৌল্লাহকে সরিয়ে দিয়ে আপনি মুসলিম জায়গাটাকে যেটা মিন করতে চাইছেন, আপনি বোধহয় নজরে নেই যে সিরাজদৌল্লাহর মৃত্যুর পর কিন্তু মসনদে বসেন মীর জাফর। তাহলে সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আপনার এই বক্তব্যটি মিথ্যা। অর্থাৎ আপনি সুলতান কালচারকে তুলে দেওয়ার জন্য আপনার পূর্বপুরুষ সিরাজদৌল্লাহকে ব্রিটিশের হাতে যে ধরা পড়েছে বা তাকে হত্যা করেছে তার সহযোগী ছিলেন। তারপরে তো মীর জাফর এসেছিল, তারপরে মীর কাসিম এসেছিলেন। সুতরাং সুলতান ইয়েটা যায়নি। আপনার তথ্য ভুল রয়েছে 1, আপনার তথ্য ভুল 2, যে মীর কাসিমের হাতে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গ্রেফতার হন বিশ্বাসঘাতকতার জন্য, এবং এই রাজা কৃষ্ণচন্দ্রকে ছাড়িয়ে আনেন লর্ড ক্লাইভ, এবং সেই ছাড়িয়ে এনে তাকে রাজা উপাধি দেওয়া হয় এবং তাকে কিছু উৎকোচ দেওয়া হয়। ইতিহাসটা পড়ে দেখবেন। তার সঙ্গে কিন্তু আমাদের শোভাবাজার রাজবাড়িরও যোগাযোগ ছিল। ফলে এইসব রাজা রাজরারা যে ব্রিটিশের তল্পিবাহক ছিল তা বলাই বাহুল্য। এরা নগ্নভাবে ব্রিটিশকে সাহায্য করেছে। আর আপনি যদি বলেন যে সুলতানদের তাড়াবার জন্য এটা করেছেন, তাহলে 200 বছরের ব্রিটিশের শাসনকে আনার জন্য রাজা কৃষ্ণচন্দ্র অন্যতম দায়ী। সেটাকে অস্বীকার করলে চলবে না। অর্থাৎ আপনার প্রথম দাবিটা সম্পূর্ণ নস্যাৎ করে দিলাম। আপনি হয় জানেন না বা ইতিহাসটা পড়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার পার্ট 2 যেটা আপনি দাবি করেছেন সাংঘাতিক ভাবে, যে ওই প্রজাবৎসলের সঙ্গে কৃষ্ণচন্দ্র ইত্যাদি ইত্যাদি, সেটা আপনি দাবি করেছেন যে দেশের মধ্যে মানুষের পাশে দাঁড়াবার জন্য নাকি আপনি ভোটে দাঁড়িয়েছেন। আপনাকে শ্রদ্ধার সঙ্গে জানেন, আপনারা কটা দিন সারা বছর কৃষ্ণনগরের বর্তমান স্বাধীন মানুষের পাশে গিয়ে দাঁড়ান? কোনদিন দাঁড়ান? আমি তো এমন খবরও জানি যে কৃষ্ণনগরে যে বিরাট জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় সেটা একদিনই হয়, 4 দিন ধরে হয় না। সেখানে আপনার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, সেটা মানুষ এসে দেখতে পারে, কিন্তু আপনারা গিয়ে কোনো জগদ্ধাত্রী পুজোতে উপস্থিত হন না। এবং সেখানকার মানুষ এখনো রাজাদেরকে রেসপেক্টটা দেয় বলে, কৃষ্ণনগরের মানুষ রেসপেক্টটা দেয় বলে তারা ভাসানের সময় আপনাদের বাড়ির পাশ দিয়ে যান। আপনারা সেটা দেখেন, এখনো সেই রাজতন্ত্রের মহিমাটা আপনাদের মধ্যে রয়েছে, যেটা আশা করি আপনি ভুলে যাবেন না। আপনার তথ্যে ভুল রয়েছে। তৃতীয় কথা, যে আপনি যদি এমনটা মনে করে দেখেন যে এখনো আপনারা রাজা রানী, তাহলে শ্রদ্ধার সঙ্গে জানাই যে আপনি তৃণমূলেরও রানী, বিজেপিরও রানী, সিপিএম এর রানী, সবার রানী। তাহলে আপনি বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেন কেন? আপনি ভোটে জিতুন বা হারুন, যেটার সম্ভাবনা খুবই কম, জিতুন বা হারুন, আপনি কিন্তু সেই কৃষ্ণনগরের রানীর মর্যাদাটা হারালেন। যে মুহূর্তে আপনি তৃণমূলে গেলেও একই কথা বলতাম, আপনি সিপিএম এ গেলেও একই কথা বলতাম। আপনি তাহলে পার্টিকুলার একটি দলের তল্পিবাহক হয়ে গেলেন, কিন্তু অমৃতা রায় মহাশয়া, মহারানী, যাই বলেন না কেন। সুতরাং
এই যে নানান তথ্য আপনি তুলে তুলে বলেছেন যে এটা এক থেকে ওটা হয়েছে, ওটার থেকে ওটা হয়েছে, তার তথ্য সম্পূর্ণ ভ্রান্ত, ভুল। বরং আমি ঘুরিয়ে বলি, আমার বন্ধু এবং রাজ্য সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের দাদু ব্রিটিশের বিরুদ্ধে এক সশস্ত্র আন্দোলন করেছিলেন। তার অন্যতম দাদু, তার নিজের দাদু না, দাদুর ভাই, এবং তাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। উজ্জ্বল বিশ্বাস ইজ প্রাউড। আমি উজ্জ্বলকে জিজ্ঞেস করেছিলাম, উজ্জ্বলদা, যে আপনি কাকে মিন করেন, কৃষ্ণচন্দ্রের রাজার বংশধরকে নাকি আপনার পূর্বপুরুষ যিনি ফাঁসির মঞ্চে গিয়েছিলেন? তিনি বললেন যে আই এম প্রাউড ফর মাই ফ্যামিলি, যে আমার পরিবারের জন্য আমি গর্বিত, এবং আমার পূর্বতন আমাদের যারা ছিলেন, আমার দাদু, বাবা, এদের জন্য আমি গর্বিত, কারণ তারা প্রাণ দিয়েছেন দেশের জন্য। শুধু উজ্জ্বল বিশ্বাসের পায়ের যোগ্যতা অনেকের ওখানে নেই, রাজা নামেই রয়েছেন, রাজতন্ত্র কবেই গেছে। কাছাকাছি যে দাবি নিয়ে আপনি আগামীকাল বা আগামী পরশু থেকে পুরো দস্তুর আপনার প্রচার করতে নামবেন, সেখানে একটি কথাই বলতে পারি যে আপনি রানী নন, আপনি বিজেপির একজন প্রার্থী বটে। এবং অসম্ভব একটি কথা বলি, যদি আপনি জিতেও যান, তাহলে নরেন্দ্র মোদীর যে পরিবার থাকবে তার একজন সদস্য হবেন মাত্র, যদি জিতে যান। সম্ভাবনা নেই, কারণ নরেন্দ্র মোদী নিজেই লড় করছে। কাজেই ভোটে দাঁড়িয়েছেন ভালো, নিশ্চয়ই ভোটে দাঁড়ান, কিন্তু একটা সময় আপনি বলেছেন আপনি রাজনীতিতে নেই, কোনো কিছুতে নেই, আপনারা কারোর সঙ্গে মেশেনও না, ওখানে আপনাদের তো আলাদা একটা জায়গা আছে, আপনাদের তো সেই গ্র্যাভিটি, সেই পাওয়ার নিয়ে থাকুন। ভোটের যেই মুহূর্তে দাঁড়ালেন, মানুষের সামনে গিয়ে কি বলবেন? সো কল্ড মহারানী, যে আমাকে ভোট দাও, আমি তোমাদেরই লোক। আপনি কি সত্যি তাদের লোক? এই উত্তরটার অপেক্ষায় রইলাম। and it's a challenge from a general আম জনতার তরফ থেকে এবং কৃষ্ণনগর অধিবাসীদের তরফ থেকে বললাম। দেখুন, আমার মোবাইলটা মাঝে মাঝে হ্যাক করছে, আমি চাই এটা আপনারা ছড়িয়ে দিন মানুষের মাঝখানে, এবং এই যে তথ্যমূলক মিথ্যা বা ভুল তথ্য, এগুলোকে আমি এক্সপোজ করবো। ভালো থাকবেন, ভালো থাকুন, এই আশা রেখে আজকে শেষ করছি।